প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যমুনায় সপরিবারে তারেক রহমান। নির্বাচন সহ সার্বিক পরিস্থিতি নিয়ে হতে পারে আলোচনা। পোস্টাল ব্যালট নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ব্যাখ্যা চায় বিএনপি। ভিডিও ভিত্তিহীন বলছে জামায়াত। রাজনৈতিক সম্পৃক্ততা মিললে ব্যবস্থা, হুঁশিয়ারি ইসির। জুলাই অভ্যুত্থানকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন। ফৌজদারি মামলা থাকলে প্রত্যাহার করা যাবে না নতুন মামলা। উগ্রগোষ্ঠীর কাছে জিম্মি অন্তর্বর্তী সরকার। ঠিকভাবে নির্বাচন আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করল নাগরিক প্ল্যাটফর্ম। বিসিবি পরিচালক নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি। ক্রিকেটাররা অনড় থাকলে অনির্দিষ্টকাল স্থগিত হতে পারে বিপিএল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে সপরিবারে যমুনায় অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 7:30টায় তারেক রহমান সেখানে প্রবেশ করেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে সন্ধ্যা 6:52 গুলশানের বাসভবন থেকে সবার আগে বাংলাদেশ বাসে করে যমুনার উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। দেশে ফেরার পর প্রথমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন তারেক রহমান। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে মনে করছেন বিএনপির নেতারা। গত বছরের 13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন তারেক রহমান। গত 25 ডিসেম্বর দেশে ফিরে বিমানবন্দরে ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তিনি। পোস্টাল ব্যালট নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছে দলটি। দেশের বাইরে পোস্টাল ব্যালটের অনিয়ম নিয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যাও চেয়েছে দলটি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টাল ব্যালটের ভিডিওকে ভিত্তিহীন বলছে জামায়াত। নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপি ও জামায়াত নেতারা। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ইসি। বেশ কিছু আইনি সংস্কার নিয়ে কথা বলতে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে যান সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, পোস্টাল ব্যালট নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটে অংশগ্রহণ করুক, দেশে সবাই চায়, তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম, প্রতীক ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে সহজ হয়, সেটা না করে তারা ভোটার স্লিপের মধ্যে বলেছে কোনো পার্টির নাম দেওয়া যাবে না, মার্কা দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না। এগুলো আমরা বলছি পুনর্বিবেচনা করা দরকার। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নিয়ে এ কাজ করা হয়েছে বলেও অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। এদিকে পোস্টাল ব্যালট বিতর্ক নির্বাচনকে স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, দেশের বাইরে পোস্টাল ব্যালটের অনিয়ম নিয়ে নির্বাচন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। সরকারের দায়িত্বে, আইন শৃঙ্খলার দায়িত্বে, নির্বাচন কমিশনের দায়িত্বে সহ যেই সমস্ত সংস্থা নির্বাচনের সাথে জড়িত আছে সকলের ভূমিকা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, এটা সকল জনগণ প্রত্যাশা করে। এদিকে দুপুরে সিইসির সাথে সাক্ষাৎ শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডাক্তার AHM হামিদুর রহমান আজাদ দাবি করেন, বাহরাইনে জামায়াত নেতার কাছে পোস্টাল ব্যালট পাওয়ার ভিডিও ভিত্তিহীন। দেশটিতে জামায়াতের কোনো শাখা বা কর্মী নেই বলেও দাবি করেন তিনি। বাংলাদেশের নির্বাচনী আইন আরবি অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের যে শর্তাবলী আছে, বিদেশের রাজনৈতিক দলের কোনো শাখা থাকতে পারবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসাবে আমরা অলওয়েজ এটা মেনটেন করেছি। নির্বাচনী সমতা ও নিরাপত্তা রক্ষায় ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে জামায়াতে ইসলামী। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালট নিয়ে রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া গেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত সামান্যতম ব্যত্যয়, যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে, আজকে সিআইডিও মিটিং এ ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে এবং প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। নির্বাচন কমিশনার আরও জানান, 7,67,000-এর বেশি পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হলেও ভুল ঠিকানার কারণে ফেরত এসেছে 4,521টি। আর দেশের ভেতর পোস্টাল ভোটিং কার্যক্রম শুরু হবে প্রতীক বরাদ্দের পর। এটার সাথে আমাদের বাংলাদেশ হিসেবে আমাদের ভাবমূর্তি এবং আমাদের লেবার মার্কেট জড়িত। আসিফ খান,
ডিবিসি নিউজ। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে কি আলোচনা হয়েছে সে বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? তন্নি, যেটি বলছিলেন আপনি, আসলে আজ বিশেষ করে বিকাল 4টা কিংবা 5টা নাগাদ কিন্তু আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা ছিল। তবে পরবর্তীতে কিছু জটিলতা পার করে প্রায় সন্ধ্যা 7:15 সাড়ে 7টার মধ্যেই তিনি কিন্তু আসেন এবং সপরিবারেই আসেন। বিশেষ করে তার স্ত্রী, কন্যা, তাদেরকে নিয়ে একটি প্রোটোকল নিয়ে তিনি আসেন এবং এর পরবর্তীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রাষ্ট্রীয় অতিথি বা যে ভবন যেটি যমুনা, সেখানে প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু তারা কুশল বিনিময় করেছেন। তবে ভেতরে কি কথা হয়েছে কিংবা কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত, বিশেষ করে কিছুক্ষণ আগেই কিন্তু তিনি বেরিয়ে গিয়েছেন, এখন পর্যন্ত আমাদের সে তথ্যটি পায়নি। তবে ধারণা করা হচ্ছে বা একটি সূত্র বলছে বিএনপির, বিশেষ করে হয়তোবা আগামী নির্বাচনে দেশের অস্থিতিশীল যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবস্থা রয়েছে, সব কিছু মিলিয়ে হয়তো আলোচনা করেছেন। তবে যদি কোনো তথ্য পাই সেটি অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দেব। হাসিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী হাসিব পান্থ যুক্ত হয়েছিলেন যমুনার সামনে থেকে। ক্ষুদ্র ও উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নয়া বন্দোবস্তের কথা বলে পুরনোটাই ফিরিয়ে আনা হয়েছে। তাতে অন্তর্বর্তী সরকার ঠিকভাবে নির্বাচন করতে পারবে কি না প্রশ্ন রাখেন তিনি। কয়েক মাস ধরে অনবরত আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে নিপীড়ন, নির্যাতন, হত্যা, খুবই দুঃখের বিষয় যে সরকারের কাছ থেকে তেমন কোনো আমরা বড় পদক্ষেপ এখনো দেখি না এটা থামানো। ওনারা নতুন শক্তির অংশ কথা বলে শেষ বিচারে যে একটি ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেলেন। ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না। এখন প্রশ্ন হচ্ছে ওনারা কি নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কিনা ঠিক মতো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 240 হবিগঞ্জ 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। হবিগঞ্জ 2 আসনের সাধারণ ভোটারদের সাথে রয়েছি, আমরা তাদের প্রত্যাশার কথা শুনব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনে যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে আপনার প্রত্যাশা কি? জনপ্রতিনিধির কাছে আমাদের আজমিরগঞ্জ বানিয়াচংবাসীর প্রত্যাশা, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে প্রথমেই আমি এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চাই। যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক, যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবেন। তারপর বিদ্যুতের অবস্থা তো খুবই ভয়াবহ, লোডশেডিং চলছেই। 33 কেবি লাইন 33 বছরও স্থায়ী মেরামত, টেকসই মেরামত হবে কিনা আমাদের সন্দেহ আছে। তারপর স্বাস্থ্যখাত যদি আমরা ধরি, এখানে ভবন আছে ঠিকই, কিন্তু ডাক্তার নাই। ডাক্তার খুবই অপ্রতুল, এখানে সীমিত পরিসরে আছে এবং নার্স সহ যারা আছে সবাই আরও একটু বেশি থাকতে হবে। এবং যেখানে ওটি আছে, যন্ত্রপাতি নাই, এখানে আলট্রাসোনোগ্রাম হয় না, এক্সরে হয় না, এক্সরে মেশিন নাই এবং ওষুধ খুবই কম, এখানে ওষুধ পাওয়া যায় না। আমরা এগুলোর সমস্যার সমাধান চাই। ধন্যবাদ। আপনার কাছে একটু শুনবো সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের জীবনমান উন্নয়নে প্রতিনিধিরা আসলে কিভাবে কাজ করলে আপনাদের উপকার হয়। ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাচ্ছি, যিনি বানিয়াচং আজমিরগঞ্জ আসনে নির্বাচিত হয়ে আসেন, উনি যেন সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, ওনাদের সঙ্গে একটা পরামর্শ করে, ওনাদের সুবিধা ভালো মন্দটা বোঝার চেষ্টা করে, বুঝে ওনাদের সঙ্গে পরামর্শ ক্রমে যেভাবে শ্রমিকরা ন্যায্য মজুরি পায় এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে অবদান রাখতে পারে, সেই ব্যবস্থাটা যেন করে। ধন্যবাদ। আমরা তরুণ ভোটারদের কাছে শুনবো তাদের প্রত্যাশার কথা। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, কি প্রত্যাশা করছেন? দেখুন, আসলে হবিগঞ্জে কিন্তু অনেক তরুণ উদ্যোক্তা বা ফ্রিল্যান্সার আছেন। তাদের এই ফ্রিল্যান্সিংটা শেখার জন্য
ঢাকা সহ সিলেট এই হবিগঞ্জে কিন্তু আসলে কোনো প্রতিষ্ঠান নেই শাখার মতো, তাদেরকে যেতে হয় ঢাকা, সিলেট বা অন্যান্য জায়গায় যেতে হচ্ছে। তো যদি ফ্রিল্যান্সিং খাতে বা ফ্রিল্যান্সিং শেখার জন্য সরকারের পক্ষ থেকে কোনো একটি প্রতিষ্ঠান এই হবিগঞ্জে করা হয়, তাহলে কিন্তু এই ফ্রিল্যান্সিং খাত থেকে সরকার প্রতি বছর বা আমাদের এই শিক্ষার্থীরা কিন্তু প্রতি বছর হাজার হাজার ডলার কিন্তু রেমিটেন্স নিয়ে আসতে পারবেন। আমি চাইবো সরকারের কাছে তারা যেন ভালো মানের একটি ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গাতেই গড়ে তুলতে পারেন। আমরা যুক্ত ছিলাম সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে হবিগঞ্জ 2 আসনের ভোটারদের সাথে। তাদের আশা প্রত্যাশা পূরণে আগামীর জনপ্রতিনিধিরা কাজ করবেন, এমনটাই তারা চান। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।